ভেদ অধ্যায়টার আগের দুটো পার্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যদি দেখে না থাকো তোমরা গিয়ে দেখে নাও। আজকে আমরা 11 দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেছিলো তার সমাধানগুলো করব। তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি। দেখো 11 দাগের যে অঙ্কটি বলেছে যে এ ভ্যারিসাস বি, বি ভ্যারিসাস সি হলে দেখায় যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিসাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে যেটা দেওয়া আছে এ ভ্যারিসাস বি আর বি ভ্যারিসাস সি, কি চাইছে প্রমাণ সেটা আমি একটু সাইডে লিখে রাখছি। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিসাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো তোমাকে যদি প্রমাণ করতে বলে ধরা যাক এক্স ভ্যারিসাস ওয়াই, যদি এইটা প্রমাণ করতে বলে তুমি তখন কি করবে? যদি আমরা দেখাতে পারি এক্স বাই ওয়াই সমান ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমি কে ধরছি, এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারবো যে এক্স ভ্যারিসাস ওয়াই। এটা থেকে এটা কিভাবে আসছে দেখো, এটাকে কণাকণি গুণ করে দাও, এক্স সমানে কত হবে কে ওয়াই। দেখো এই ধ্রুবক আর সমান তুলতে গেলেই কি লাগে, একটি ওই চিহ্ন লাগে, ওই জন্য এক্স ভ্যারিসাস ওয়াই। দেখো এইটা চলে এসছে। তাহলে যখনই এরকম টাইপের প্রমাণ থাকবে তখনই আমরা কি করব, ডান সাইডে যেটা থাকবে আগে ভাগ করব, দিয়ে টোটালটার মান আমরা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে এইটা ভ্যারিসাস এইটা। দেখো একই ধরনের প্রমাণটা আছে। প্রথমে আমাদের যেটা করতে হবে, এই ডান সাইডে যেটা আছে এখানে আগে ভাগ করব, দিয়ে টোটালটার মান আমরা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলেই তো আমরা বলতে পারবো যে এইটা ভ্যারিসাস এইটা, এইভাবে। তাহলে তার জন্যে এ পাশে দেখো এখানে একটি চিহ্ন আছে, এখানে একটি চিহ্ন আছে, এই দুটা চিহ্নকে তুলতে গেলে আমাদের কি লাগবে, দুটি ভেদ ধ্রুবক লাগবে। তাহলে আগের পার্টগুলো তো আমি কে ওয়ান কে টু ধরতাম, এখানে আমি কে ওয়ান আর কে টু না ধরে এম এন ধরছি। তাহলে এ সমানে কত হবে, এইটাকে তুলে আমি লিখছি এম, আর বি যেমন আছে থাক, আর বি সমান এই চিহ্নটিকে তুলে আমি লিখছি এন, আর সি যেমন আছে থাক। দেখো এইটাকে তুলে আমি লিখেছি এম, মানে এইটি হচ্ছে একটি ভেদ ধ্রুবক, আর এইটিকে তুলে আমি লিখেছি এন, এইটাও হচ্ছে একটি ভেদ ধ্রুবক। তাহলে এম আর এন এখানে অশূন্য ভেদ ধ্রুবক। এই যে বি, এই বি এর মান দেখো বলে দেওয়া আছে আবার এনসি, তাহলে এনসি এখানে আমরা বসাবো, এ সমানে কত হবে এম, আর বি এর মান এনসি বসিয়ে দাও। তাহলে আমরা পাচ্ছি দেখো এ সমানে এম এনসি আর বি সমানে এনসি। এখানে অবশ্যই লিখবে এম কমা এন অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বোঝা গেল, এ এর মান পেয়ে গেছি আর বি এর মান পেয়ে গেছি। এরপর আমাদের কাজ কি, ডান সাইডে যেটা আছে সেটাকে আমরা এখানে ভাগ করে তারপর আমরা লিখছি। তাহলে লিখো, এখন যেটা আছে সেটা আমি লিখছি। দেখো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, আর তার নিচে ডান সাইডটা লিখো এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এরপর এখানে এ এর মান বি এর মান আমরা জানি বসাবো, আর সি যেমন আছে থাকবে। তাহলে এখানে এ এর মান আর বি এর মান আমি বসাচ্ছি। দেখো এ কিউবের মান কত হবে, দেখো এ যদি এম এন সি হয় তাহলে এ কিউব মানে কত হবে এম কিউব এন কিউব সি কিউব। তাহলে এখানে লিখে দাও এম কিউব এন কিউব সি কিউব। তাহলে প্রত্যেকটার মান আমি বসাচ্ছি, ইন্টু বি কিউবের মান কত এন কিউব সি কিউব, এন কিউব সি কিউব, প্লাস বি কিউবের মান এন কিউব সি কিউব ইন্টু সি কিউব যেমন আছে থাকবে। শুধু এ আর বি এর মানটা আমি বসাচ্ছি, সি কিউব যেমন আছে থাক, আর এ কিউবের মান এম কিউব এন কিউব সি কিউব, এম কিউব এন কিউব সি কিউব। একই রকমভাবে নিচেও মানগুলো বসাও, এ বি সি, এর মান কি এম এন সি, বি এর মান এন সি, আর সি যেমন আছে থাক। ব্র্যাকেট শুরু করো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি,
এ কিউবের মান এম কিউব এন কিউব সি কিউব, তাহলে এম কিউব এন কিউব সি কিউব প্লাস বি কিউবের মান এন কিউব সি কিউব আর প্লাস সি কিউব যেমন আছে থাক। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। এরপর উপরটাই গুণ করো। দেখো এখানে এম কিউব একটিই আছে, থাকলো। এন কিউবের সঙ্গে এন কিউব গুণ করলে কত হয়? এন টু দি পাওয়ার 6, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তারপরে সি কিউবের সঙ্গে সি কিউব গুণ করলে কত হবে? সি টু দি পাওয়ার 3 আর 3 6 প্লাস এখানে হবে এন কিউব সি টু দি পাওয়ার 6 আর এখানে এম কিউব এন কিউব সি টু দি পাওয়ার 6। নিচে দেখো কি হচ্ছে, এখানে এম হচ্ছে একটাই আছে, তাহলে এম থাকলো। এন স্কোয়ার সি সি সি, 3টা সি, তাহলে সি কিউব। ভিতরটা থেকে দেখো এই যে সি কিউব, এখানেও সি কিউব, এখানেও সি কিউব, তাহলে ভিতরটা থেকে আমরা যদি সি কিউব একটা কমন নিই, তাহলে কমন নিচ্ছি, তাহলে বাইরে সি কিউব লিখছি, দিয়ে ভিতরে থাকছে এম কিউব এন কিউব প্লাস এখানটা থেকে দেখো এন কিউব আর এখানটা থেকে প্লাস 1। তাহলে এইটাকে কেউ একবারে সি টু দি পাওয়ার 6 লিখতে পারে, আমি পরে আরেকটা লাইন করে সি টু দি পাওয়ার 6টা লিখছি। আর উপরটা থেকে দেখো এই যে সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6, তাহলে উপরটা থেকে সি টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে, থাকছে কি এম কিউব এন টু দি পাওয়ার 6 প্লাস এন কিউব প্লাস এম কিউব এন কিউব, আর নিচে হয়ে যাবে এম এন স্কোয়ার সি টু দি পাওয়ার 6 আর ভিতরে যা আছে থাক, এম কিউব এন কিউব প্লাস এন কিউব প্লাস 1। এখানে তাহলে কি কি কাটছে দেখো, সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6, বাকি যেটা পড়ে আছে দেখো সব এম আর এন দিয়ে আছে। এই এম এন আমরা কি ধরেছিলাম? এম এন দেখো অশূন্য ভেদ ধ্রুবক ধরেছিলাম, তাহলে এইটার জায়গায় আমরা লিখতেই পারি অশূন্য ভেদ ধ্রুবক, কারণ এখানে এও নাই বিও নাই আর সিও নাই। তাহলে টোটালটা যা আছে আমি আরেকবার লিখে দিচ্ছি, তোমরা এখানেই লিখতে পারো, যা আছে শুধু লিখে দাও। এন কিউব, আচ্ছা এম কিউব এন কিউব, আর নিচে আছে এম এন স্কোয়ার ইন্টু এম কিউব এন কিউব প্লাস এন কিউব প্লাস 1 দিয়ে সমান লিখে দাও অশূন্য অশূন্য ধ্রুবক। তাহলে অশূন্য ধ্রুবক মানে দেখো এই টোটালটার মান আমরা পাচ্ছি কত? অশূন্য ধ্রুবক। তাহলে আমরা বলতে পারবো অতএব যেটা আমাদের চাইছিল এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিসাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। তাহলে ডান সাইডটা আমরা ধ্রুবক আনতে পেরেছি মানেই আমরা বলে দিতে পারবো এইটা ভ্যারিসাস এইটা। অথবা কেউ আরেকটা লাইন করতে পারে, এই টোটালটাকে কিছু একটা ধরো কে বা অন্য কিছু দিয়ে সাইডে লিখো যে কে সমানে এইটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলেই কি হবে? এইটা যখন আমরা কোনাকুনি গুণ করব তাহলে কে এর সঙ্গে এইটা গুণ হবে, সেই কেটাকে তুলতে গেলেই এই চিহ্নটি লাগবে, সেইটাও করতে পারো। অথবা ধ্রুবক দেখিয়ে দেওয়া মানেই আমরা বলতে পারবো এইটা ভ্যারিসাস এইটা। তাহলে বোঝা গেল, শুধুমাত্র আমরা এখানে এ এর মান বি এর মান বসিয়ে দিতেই দেখো টোটালটির মান ধ্রুবক চলে এসছে। এই হচ্ছে অঙ্ক। এরপর 12 দাগের যে অঙ্কটি বলেছে দেখো যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, মানে এই 100 ডেসিমিটারের জন্য 5000 টাকা আর এই 200 ডেসিমিটারের জন্য 12000 টাকা ব্যয় হচ্ছে, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে এখানটা দেখো কি বলেছে, এই প্রথম লাইনটা পড়ো তাহলেই বুঝতে পারবে কি বলেছে, যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে আরেক অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে এখানে মোট ব্যয়, তাহলে মোট ব্যয় আমরা জানিনি, এখানে আমাদের ধরতে হবে যে মোট ব্যয়টা আমরা কিছু একটা ধরছি
ধরা যাক মোট ব্যয় ওয়াই টাকা। তাহলে মোট ব্যয় যদি ওয়াই টাকা হয়, তার আবার দুটি অংশ। এই যে দেখো বলেছে, এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে থাকবে, আরেকটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে দুটো অংশকে আমাদের ধরতে হবে। ধরে নিচ্ছি আমি, একটা অংশ এ আর একটি অংশ বি। তাহলে এখানে তোমরা যা খুশি ধরতে পারো, আমি ধরছি একটি এ আর একটি হচ্ছে বি। তাহলে এটা এক্সের সঙ্গে সরলভেদে থাকবে, আর বি এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে থাকবে। বোঝা গেল? তাহলে ওয়াই হচ্ছে মোট ব্যয়, তার দুটি অংশ, একটাকে ধরছি এ আর একটিকে ধরছি বি। দিয়ে আমরা এই দুটো শর্ত লিখব। সেখান থেকে মান দেখো বলে দেওয়া আছে, সেই মানগুলো বসিয়ে এ বির মান আমরা বার করব। তারপর শেষে আমাদের কি করতে হবে, যেটা আমরা ধরছি যে মোট ব্যয়, তার মানটা বার করতে বলেছে, মানে ওয়াইয়ের মানটা আমরা বার করব। তাহলে চলো অঙ্কটা কীভাবে হয় সেটা দেখে নাও। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি মোট ব্যয় ওয়াই টাকা এবং মোট ব্যয়ের দুটি অংশ, দুটো অংশকে আমরা ধরছি এ আর একটা ধরছি বি। তাহলে মোট ব্যয় হচ্ছে ওয়াই টাকা এবং তার দুটি অংশ, একটাকে ধরছি এ আর একটাকে ধরছি বি। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে বলো তো, ওয়াই সমান এ প্লাস বি হবে। দেখো মোট ব্যয় ওয়াই টাকা, তার দুটি অংশ, তাহলে এই দুটো অংশের যোগফল নিশ্চয়ই ওয়াইয়ের সঙ্গে সমান হবে। এইটিকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। তাহলে মোট ব্যয় ওয়াই টাকা, তার দুটি অংশ, একটা অংশ এ আর একটা অংশ বি। তাহলে এই দুটি যোগফল মোট ব্যয়ের সঙ্গে সমান। এরপর যেটা বলে দেওয়া আছে যে একটি অংশ এক্সের সঙ্গে সরলভেদে, আরেকটি অংশ এক্সের স্কোয়ারের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে ধরি এ এক্সের সঙ্গে সরলভেদে এবং বি এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমি এখানে এ কে ধরেছি এক্সের সঙ্গে সরলভেদে আর বি কে ধরেছি এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে এখানে তুমি বি কে ধরতে পারো, এখানে এ কে ধরতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে অতএব এ যদি এক্সের সঙ্গে সরলভেদে থাকে, তাহলে আমরা বলতে পারি এ ভেরিসাস এক্স। দেখো এ এক্সের সঙ্গে সরলভেদে আছে, যে আছে সেটা এ পাশে থাকবে। এ এক্সের সঙ্গে সরলভেদে আছে। আরেকটা কি, বি এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। বোঝা গেল? এটি হচ্ছে সরলভেদের নিয়ম অনুসারে। এই দুটি চিহ্নকে তুলতে গেলে আমাদের কি লাগে, দুটি ভেদ ধ্রুবক লাগে। তাহলে একটাকে আমি ধরছি k1 এক্স আর এটার জন্য আমি ধরছি k2, আর যেমন আছে এক্স স্কোয়ার থাকবে। তাহলে এইটার জন্যে k1, এটার জন্যে k2। আর অবশ্যই লিখতে হবে যে k1 আর k2টা কি, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই যে এ এর মান আর বি এর মান আমি পেয়েছি, এ এর মান k1 এক্স আর বি এর মান k2 এক্স স্কোয়ার। এই এ এর মান আর বি এর মান আমরা বসাবো এখানে, এই যে এ আর বি আছে। তাহলে বসিয়ে দাও, 1 নম্বর থেকে পাই কি পাবো, ওয়াই সমান এ এর মান কত, k1 এক্স আর বি এর মান এটা k2 এক্স স্কোয়ার। দেখো k1 আর k2 দিয়ে একটি সমীকরণ এসছে, এই k1 আর k2-র মান আমাদের কিন্তু বার করতে হবে। তার জন্যে বইয়ে কিছু মান দেওয়া আছে, সেই মানগুলো বসিয়ে আমরা k1 আর k2 দিয়ে দুটি সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণকে সমাধান করলেই k1 আর k2-র মান পাওয়া যাবে। তাহলে এখানে দেখো মানগুলো বলে দিয়েছে, এই যে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্যে 5000 টাকা ব্যয় হচ্ছে, আর 200 ডেসিমিটার কূপ খনন করার জন্যে 12000 টাকা ব্যয় হচ্ছে। এই ব্যয় মানে কি, ব্যয়কে আমরা ধরেছি কি ওয়াই, ওই জন্যে এইটি হচ্ছে ওয়াইয়ের মান আর এইটি হচ্ছে এক্সের মান। তাহলে এক্স সমানে 100 আর ওয়াই সমান 5000 হলে তখন আমরা k1 আর k2 দিয়ে একটি সমীকরণ পাবো। আবার এক্স সমানে 200 আর ওয়াই সমানে 12000 হলে তখন আমরা k1 আর k2 দিয়ে একটি সমীকরণ পাবো। বোঝা গেল?
তাহলে প্রথম হচ্ছে এই দুটা, এটি এক্স এর মান, এটি ওয়াই এর মান। তাহলে এখানটায় আমি লিখছি এক্স সমানে 100, ওয়াই সমান 5000 হলে মান বসাও এখানটায়। তাহলে ওয়াই এর মান কত, 5000 সমান k1 এক্স, তাহলে 100 k1 আর প্লাস k2 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কত, 100 স্কোয়ার, মানে একের গায়ে 4টি শূন্য হয়ে যাবে, আর k2। এরপর এইটাকে আমরা যদি একটু ছোট করি, দেখো দুটা শূন্য দুটা শূন্য দুটা শূন্য সব কিন্তু উঠে যাবে, মানে 100 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও। তাহলে পাচ্ছি কত, দুটা শূন্য তুলে দাও 50, দুটা শূন্য তুলে দাও, শুধু থাকবে কত, k1 আর এখানে 100 k2। এইটাকে একটু যদি সাজিয়ে লিখো, মানে প্রথমে এইটাকে লিখো k1 প্লাস 100 k2 সমান 50। তাহলে এইটাকে একটা নাম্বারিং করো। আচ্ছা, এইটাকে আমি নাম্বারিং করছি 2 নাম্বার, আর এটি হচ্ছে 3 নাম্বার। আবার এক্স এর মান 200 আর ওয়াই এর মান 12000 বলে দিয়েছে। দেখো ওই যে 200 ডেসিমিটার কূপ খননের জন্য 12000 টাকা ব্যয় হয়। তাহলে এখানে লিখো এক্স সমানে 200 আর ওয়াই সমান 12000 হলে তখন আবার এখানে বসাও। তাহলে 12000 সমান কত হবে, k1 এক্স মানে 200 k1 প্লাস k2 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মান কত, 200 স্কোয়ার, 2 দুগুণে 4, আর দুটা শূন্য হয়ে যাবে কত, 4টা শূন্য, আর k2। এইটাকে আমরা যদি একটু ছোট করি, প্রথমে দেখো 100 দিয়ে আগে ভাগ করে দাও, মানে দুটা শূন্য দুটা শূন্য দুটা শূন্য সব তুলে দাও। তাহলে পাবো কত, 120, দুটা শূন্য তুলে দিলে 2 k1, এখানে দুটা শূন্য তুলে দাও 400 k2। প্রত্যেকটাকে দেখো আবার 2 দিয়ে কিন্তু ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও 60, এখানে k1 আর এখানে 200 k2। তাহলে এইটাকেও তুমি ঘুরিয়ে লিখো, আগে k1 প্লাস 200 k2 সমান 60। এইটাকে 4 নাম্বার দিয়ে রাখো। এই যে দেখো 3 আর 4, এই দুটাকে আমরা অপনয়ন করলেই বা যে কোনো পদ্ধতিতে সমাধান করলেই k1 আর k2 মান পাবো। দেখো এখানে k1 আছে, এখানেও k1 আছে, আমরা যদি দুটাকে বিয়োগ করে দিই তাহলেই k1 কেটে যাবে। তাহলে 3 নাম্বার, 3 ও 4 নাম্বার থেকে পাই। তাহলে দুটাকে বিয়োগ করে দাও, নিচে নিচে লিখছি আমি k1 প্লাস 100 k2 সমান 50, আর এইটাকে তার নিচে লিখো k1 প্লাস 200 k2 সমান 60, লাইন টানো, মাইনাস মাইনাস মাইনাস, যেমনভাবে তোমরা অপনয়ন করে এসছো সেই জিনিসটাই করছি। বিয়োগ বলে লিখে দাও, k1 এর সঙ্গে k1 দেখো কেটে গেল। তাহলে 100 k2 আর এখানে আছে মাইনাস 200 k2, কত হবে, মাইনাস 100 k2। যে বড় তার চিহ্ন বসবে, দুটি আলাদা চিহ্ন মানে কি হবে, বিয়োগ হবে। এখানেও দেখো মাইনাস 10, মাইনাস মাইনাস কেটে গেল, k2 সমান কত, 10/100 মানেই কত, 1 এর 10। এই যে শূন্য সঙ্গে শূন্য কেটে দাও। k2 মান যে কোনো একটা সমীকরণে বসাও, হলে 3 নালে 4। তাহলে আমি 3 নাম্বারেই বসাচ্ছি। তাহলে 3 নম্বর সমীকরণে k2 এর মান বসিয়ে পাই, অথবা k2 সমান 1 এর 10 বসিয়ে পাই। তাহলে দেখে দেখে বসাও, এই যে k1 প্লাস 100 k2, ওই জন্য 100 গুণিত k2 মান 1 এর 10 সমান ডান সাইডে ছিল কত, 50। শূন্যর সঙ্গে শূন্য কাটো, বা k1 সমান 50 আর মাইনাস 10 কত হবে, 40। k1 আর k2 মান আমরা পেয়ে গেছি। এই k1 আর k2 মান কোথায় বসাবো, ওই যে যেখানে মূল সমীকরণটা দেখো ছিল, এই যে এখানে 2 নাম্বার সমীকরণে আমরা k1 আর k2 মান বসিয়ে দেবো। তাহলে এখানে লিখে দাও 2 নম্বর সমীকরণে k1 k2 এর মান বসিয়ে পাই। তাহলে একবারে আমি বসাচ্ছি, y সমান ছিল কত, k1 এক্স, তাহলে k1 এর মান 40
আর এক্স, তারপরে কত ছিল k2 এক্স স্কোয়ার, তাহলে k2 এর মান কত 1/10 এক্স স্কোয়ার, বোঝা গেল। তাহলে y সমান ছিল k1 এক্স প্লাস k2 এক্স স্কোয়ার, তাহলে k1 এর মান 40, k2 এর মান 1/10। এরপর যেটা আমাদের বলেছে দেখো, এই যে এখানটা পড়ো, 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে এই যে কত ব্যয় মানে কি, ওয়াইয়ের মানটা আমাদের চাইছে, যখন এক্স এর মান বলে দেওয়া আছে 250। এখানে দেখো এই যে আগেরগুলো 100 ছিল কি এক্স এর মান, আর এই ব্যয়গুলো কি ছিল ওয়াইয়ের মান। 100 হচ্ছে এক্স এর মান ছিল, 200 এক্স এর মান ছিল, এখানেও সেই একই জিনিস, 250 হচ্ছে এক্স এর মান, আমাদের চাইছে ওয়াইয়ের মানটা কত। তাহলে এই সমীকরণে আমরা কি করব, এক্স এর জায়গায় ওই 250 বসাবো, তবেই তো ওয়াইয়ের মানটা পাবো। তাহলে লিখে দাও এক্স সমান 250 হলে তাহলে ওয়াই সমান কত 40 গুণিত 250 প্লাস 1/10 গুণিত 250 এর হোল স্কোয়ার, তাহলে 250 তার হোল স্কোয়ার লিখো, অথবা 250 গুণিত 250 লিখে দাও। তাহলে বা ওয়াই সমান কত হচ্ছে দেখো, 4 25 গুণ করলে কত, 4 25 সঙ্গে 100, আর দুটি শূন্য বসাও, প্লাস 1/10 গুণিত 250 গুণিত 250 কত হবে, 25 25 সঙ্গে কত হয় 625, আর দুটি শূন্য বসে যাবে, বোঝা গেল। 25 25 সঙ্গে 625, আর এটার জন্য দুটা শূন্য, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, তাহলে এইটার সঙ্গে এই 10,000 যোগ করে দাও, তাহলে পাবো আমরা কত 10,000, আর তার সঙ্গে 6,250, পাচ্ছি কত 10 আর 6 16,250। তাহলে আমাদের উত্তরটা কি চাইছিল, 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত টাকা ব্যয় হবে। তাহলে আমরা লিখে দেবো 16,250 টাকা ব্যয় হবে। তাহলে উত্তরটা শেষে লিখে দাও, অতএব 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা ব্যয় হবে। তাহলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 13 দাগের যে অঙ্কটি বলেছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে চোঙটার আয়তন বলেছে তার ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, এইটি আমাদের শর্ত বলে দিয়ে আছে। আর কি বলেছে, দুটি চোঙের দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সেটাও বলে দেওয়া আছে 2:3, উচ্চতার অনুপাত 5:4। তাহলে চাইছে ওই যে দুটা চোঙ, ওই দুটা চোঙের আয়তনের অনুপাতটা কত। তাহলে তোমাকে প্রথমেই বার করতে হবে কি চোঙ দুটার আয়তন কত, সেই আয়তন পেয়ে গেলেই তাদের অনুপাত করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে তার জন্যে এখানে কিন্তু ধরতে হবে, দেখো এই যে চোঙটার ব্যাসার্ধ আমরা ধরবো, উচ্চতা ধরবো, আর আয়তনটাকেও ধরবো। তাহলে যৌগিক ভেদের যা নিয়ম হয় সেই নিয়ম অনুসারে এই শর্তটি আমাদের আগে লিখতে হবে, সেখান থেকে এই ব্যাসার্ধ আর উচ্চতার মান বসিয়ে ওই দুটা চোঙের আয়তন পাবো, দিয়ে তাদের অনুপাত করব, তাহলেই আমাদের অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কীভাবে হচ্ছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি চোঙের ব্যাসার্ধ সেইটাকে আমরা ধরছি আর একক, এখানে সব আমি ক্যাপিটালে ধরছি, উচ্চতা সমান এইচ একক, এবং আয়তন এই তিনটাকে আগে ধরে নাও, তাহলেই দেখো অঙ্কটা কত সহজে আসবে। তাহলে আয়তনকে আমি ধরছি ভি, এত ঘন একক, আয়তন মানে কিন্তু ঘন কথাটা এখানে থাকবে। তাহলে শর্তানুসারে যেটি আমাদের বলে দেওয়া আছে, কি বলা আছে, চোঙটার আয়তন তার ব্যাসার্ধের বর্গ আর উচ্চতার সঙ্গে ভেদে আছে। দেখো এইটি হচ্ছে আমাদের শর্ত, চোঙটার আয়তন ব্যাসার্ধের বর্গ আর উচ্চতা এই দুটোকে একসঙ্গে লিখলেই কি হয় যৌগিক ভেদ। তাহলে সেইটাই আমাদের বলেছে
যে আয়তনটা ওই দুটার সঙ্গে যৌগিক ভেদে আছে। এরপর দেখো এইটা কিভাবে আসছে সেটাও আমি বলে দিচ্ছি। একটা চোঙ আঁকো সাইডে, এটি হচ্ছে চোঙ। এই চোঙটার আয়তনের সূত্র কি? দেখো চোঙটার ব্যাসার্ধ আমরা যদি আর ধরি, উচ্চতা যদি এইচ ধরি, তাহলে চোঙটার আয়তনের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ করে দাও, মানে পাই আর স্কোয়ার এইচ। এইটি হচ্ছে চোঙের আয়তন। এইটাকে আমরা যদি ভি ধরি, তাহলে ভি সমান পাই আর স্কোয়ার এইচ। দেখো এখানে এই পাই আর সমান এইটাকে তুলতে গেলে কি হয়? ওই ভেদের চিহ্নটি লাগে। তাহলে ভি ভ্যারিসাস আর স্কোয়ার এইচ। দেখো এইটাও যা এইটাও তা, মানে এখান থেকেই এই জিনিসটা কিন্তু আসছে। এখানে আমরা বড় আর ধরেছি, ওই জন্য বড় আর বড় এইচ। এখানে দেখো ছোট আর ছোট এইচ ধরেছি, ওই জন্য এইটি এসছে। তাহলে আয়তনটা ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে বোঝা গেল কিভাবে এটা আসছে। নেক্সট কাজ আমাদের কি করতে হয়? এই চিহ্নটিকে তুলে একটি ভেদধ্রুবক লাগাতে হয়। তাহলে বা ভি সমান কে আর স্কোয়ার এইচ। এই কেটা কি? এই কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লিখে দাও কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা কিন্তু লিখতেই হবে। তাহলে এটাকে তুমি 1 নম্বর দিয়ে রাখো। এরপরে যেটা বলেছে দেখো, যে দুটা চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে আর উচ্চতার অনুপাতটাও বলে দিয়েছে। তাহলে যখন অনুপাতে বলে দেওয়া থাকবে তখন আমরা কি করি? তার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরি। তাহলে সেটাই আমি ধরছি। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ কি ধরবো? ছিল কত? 2:3। তাহলে আমরা ধরছি একটা 2r আর একটি হচ্ছে 3r। তাহলে এখানে লিখে দাও 2r একক আরেকটি হচ্ছে 3r একক। এবং উচ্চতা যথাক্রমে, তাহলে উচ্চতাটা কি ছিল? 5:4 ছিল, ওই জন্য একটিকে ধরছি আমরা 5h আর একটিকে ধরছি 4h। তাহলে 5h একক ও আরেকটিকে ধরছি 4h একক। তাহলে যখন এরকম অনুপাত দেওয়া থাকবে তার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরতে হয়। তাহলে ব্যাসার্ধ 2:3 ছিল, ওই জন্য একটিকে ধরেছি 2r আর একটিকে ধরেছি 3r। আর উচ্চতা কত ছিল? 5:4, ওই জন্য 5h আর একটি 4h। তাহলে এরপর আমরা দুটা চোঙের আয়তনটা বার করতে পারবো। তাহলে লিখে দাও প্রথম চোঙটির আয়তন কত হয়ে যাবে? এই যে দেখো এখানে আমরা মানটা কিন্তু বসাবো। তাহলে এখানে আর এর জায়গায় কত বসবে? 2r আর এইচ এর জায়গায় 5h। তাহলে এইটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম চোঙটার ব্যাসার্ধ এইটা, উচ্চতা এইটা। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ এইটা, উচ্চতা এইটা। তাহলে লিখে দাও প্রথম চোঙটির আয়তন এই যে কে, আর এর জায়গায় কত? 2r তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে 5h। এইটি হচ্ছে এত ঘন একক। তাহলে এটাকে একটু ছোট করে নাও। 2 স্কোয়ার মানে কত? 4, আর কে আর স্কোয়ার আর তার সঙ্গে 5h, এত ঘন একক। তাহলে এটাকে গুণ করে দাও, 5 4 20 কে আর স্কোয়ার এইচ, এত ঘন একক। তাহলে প্রথম চোঙটার আয়তন আমরা পেয়ে গেছি এত ঘন একক। এরপর আমরা বার করব দ্বিতীয় চোঙটা। দ্বিতীয় চোঙটির আয়তন, তাহলে বসিয়ে দাও কত হয়ে যাবে? কে ইন্টু আর এর মান কত? 3r তার হোল স্কোয়ার আর এইচ কত? 4h। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে আমাদের মূল জিনিস। এখানে আমরা সব মানগুলো কিন্তু বসাচ্ছি। তাহলে এত ঘন একক সমান 3 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার মানে 9, 9 সঙ্গে 4 গুণ করে দাও, 4 লং 36 কে, এখান থেকে পাবো আর স্কোয়ার আর এইচ, এত ঘন একক। তাহলে এটাকে আমি একবারে করে দিয়েছি, মানে এই লাইনটা কেউ নাও করতে পারে। এই যে দেখো 2 স্কোয়ার হচ্ছে কত? 4, তার সঙ্গে 5, 5 4 20
কে আর স্কোয়ার এইচ। তাহলে দুটি চোঙের মধ্যে আয়তন আমরা পেয়ে গেছি। আমাদের চাইছে কি এই দুটার মধ্যে অনুপাতটা কত। তাহলে লিখে দাও, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত কত যাবে, এইটা ইজ টু এইটা। তাহলে 20 কে আর স্কোয়ার এইচ ইজ টু 36 কে আর স্কোয়ার এইচ। কি কাটছে, কে আর স্কোয়ার এইচ, কে আর স্কোয়ার এইচ উঠে গেল, থাকছে কত 20:36। কত দিয়ে কাটবে, একবারে 4 দিয়ে কেটে দাও, 4 5 20, 4 লং 36। তাহলে 5:9, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল। এখানে দেখো এই যে চোঙের ব্যাসার্ধ, উচ্চতা, আয়তন, এইগুলোকে সব আমি ক্যাপিটাল ধরেছিলাম। কারণ কি বলতো, দেখো এই যে অনুপাতগুলো দেওয়া ছিল এইগুলোকে স্মল ধরবো বলেই আমি এখানে কিন্তু ক্যাপিটাল ধরেছিলাম। তাহলে এখানে তুমি স্মল ধরতে পারো, তখন এখানে অন্য কিছু একটা ধরবে। তাহলে বোঝা গেল, ওই জন্য আমি এখানে ক্যাপিটাল, এখানে স্মল ধরেছি। আর এখানে যে শর্তটা ছিল এই শর্তটা লিখে দেওয়া মানেই এই মানগুলো এখানে বসাবো। তাহলে প্রথম চোঙের আয়তন আমরা পেয়ে গেছি, দ্বিতীয় চোঙের আয়তন আমরা পেয়ে গেছি। তাহলে দুটার আয়তন পেয়ে যাওয়া মানেই তাদের অনুপাত করে দাও, তাহলেই অ্যান্সার। এরপর 14টা দেখো, বলেছে 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। দেখো এই টাইপের অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি। মানে ওই যে 3-এর দাগের যে অঙ্কগুলো ছিল, 3-এর দাগের অঙ্ক, 8-এর দাগের অঙ্ক, এই একই টাইপের অঙ্ক দেখো 14 দাগের অঙ্ক। সেই অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কও তোমরা করতে পারবে। আমরা কি করেছিলাম, প্রথম আগে একটা রাফ করেছিলাম, সেই যে সমস্যাটি হলো দিয়ে সমস্যাটা তৈরি করে সেই ছকটাকে দেখে দেখে আমরা অঙ্কটা কিন্তু করেছিলাম। এখানেও দেখো 3টি জিনিস আছে, একটি হচ্ছে জমির পরিমাণ, একটি হচ্ছে লাঙল, আর একটি হচ্ছে দিন। তাহলে প্রথমে আমরা রাফে কি করব, আগে সমস্যাটা লিখব, দিয়ে সেইটাকে দেখে দেখে আমরা অঙ্কটা করব। তাহলে চলো অঙ্কটা আমরা করি। তাহলে এখানে আমি সমস্যাটা আগে লিখছি, দেখো কি কি বলে দেওয়া আছে। জমির পরিমাণ, তাহলে এখানটায় ছোট করে তুমি লিখো জমি, তারপর হচ্ছে লাঙল, আর তারপর বলে দেওয়া আছে দেখো দিন সংখ্যা, তাহলে এখানে লিখো দিন। কি বলে দেওয়া আছে, 2400 বিঘা জমি, তাহলে এখানে লিখো 2400। আচ্ছা 25টি লাঙল, 25টি লাঙল দিয়ে চাষ করে 36 দিনে, তাহলে এখানে লিখো 36। তারপর কি বলে দেওয়া আছে যে অর্ধেক জমি ছিল 2400, তার অর্ধেক কত, 2400-এর অর্ধেক 1200, তাহলে 1200 বিঘা জমি 30 দিনে একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করবে সেইটা আমাদের বার করতে বলেছে। দেখো এইটি হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যাটা তৈরি করা মানে এইটা দেখে দেখে আমরা অঙ্কটা করব। এটি হচ্ছে রাফ, এটা তোমাদের পরীক্ষা কিন্তু করতে হবে না, শুধু বোঝানোর জন্য আমি এই সাইডে এটা করেছি। এরপর আমাদের কি করতে হয়, এই ছকটাকে দেখে আমাদের কিন্তু তুলনা করতে হয় যে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রথমেই তুলনা করো, দেখো লাঙলের সঙ্গে জমির পরিমাণ, আবার লাঙলের সঙ্গে দিন সংখ্যা, এইটার সঙ্গে এইটা একবার তুলনা করব, আবার এইটার সঙ্গে এইটা একবার তুলনা করব। কারণ কি, এইটা আমাদের দেখো বার করতে হবে, মানে এইটার সঙ্গে এই দুটি তুলনা হবে। প্রথমেই লাঙলের সঙ্গে জমির পরিমাণ তুলনা করো। কি হয় দেখো, দেখো জমির পরিমাণ যত বেশি হবে লাঙল কিন্তু তত বেশি লাগবে, আবার জমির পরিমাণ যত কম হবে লাঙলের সংখ্যাও কিন্তু কম হবে। ধরো তোমাদের 20 বিঘা বা 25 বিঘা জমি আছে, তাহলে তার জন্য কি হবে, লাঙল প্রচুর লাগবে। আর তোমাদের যদি 1 বিঘা বা 2 বিঘা জমি থাকে তখন লাঙল কিন্তু অনেক কম লাগবে। তাহলে কি বোঝা যাচ্ছে, এই দুটির মধ্যে সরল সম্পর্ক। জমির পরিমাণ বাড়লে লাঙলের সংখ্যা বাড়বে, জমির পরিমাণ কমলে লাঙলের সংখ্যাও কমবে। তাহলে এই দুটির মধ্যে সরল সম্পর্ক। যখন আমরা এখানে লিখব তখন লিখব কি, এই দুটি সরল ভেদে আছে। এরপর লাঙলের সঙ্গে দিনের তুলনা করো। দেখো লাঙলের পরিমাণ যত বাড়বে দিন কিন্তু তত কম লাগবে, আবার লাঙলের সংখ্যা যদি কমে যায় তাহলে দিন সংখ্যা মানে দিন তত বেশি লাগবে। একটা উদাহরণ দিই, ধরো কারো 5 বিঘা জমি আছে,
সেই 5 বিঘা জমিতে 5টি লাঙল কাজ করছে। ধরো 10 দিনে তারা কাজটা করবে। এই 5টা লাঙল যদি 10 দিনে কাজ করে, তাহলে 5টার বদলে তুমি লাঙলের সংখ্যা বাড়িয়ে দাও, ধরো 10টা করে দিলে, তাহলে তখন ওই 10 দিনের বদলে তারা দেখবে 5 দিনেই কাজটা করে দেবে। তাহলে লাঙলের পরিমাণ বৃদ্ধি পেলে দিন কমে যাবে, আবার লাঙলের সংখ্যা যদি কমে দাও তখন কিন্তু অনেক দিন টাইম লাগবে। তাহলে এই দুটির মধ্যে কি সম্পর্ক? নিশ্চয়ই ব্যস্ত সম্পর্ক। তাহলে যখনই দুটো বিপরীত হয়ে যায় তখনই তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়, আর যখনই একই হারে বাড়ে বা কমে তখন তাদের মধ্যে সরল সম্পর্ক হয়, যেটা তোমরা আগেও কিন্তু জেনে এসছো। এখানে যেটা আমরা পাচ্ছি যে লাঙলের সঙ্গে দিন সংখ্যা, এটা কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। আর লাঙলের সঙ্গে জমির পরিমাণ, এইটি হচ্ছে সরল সম্পর্ক। তাহলে চলো এক এক করে আমরা লিখি। আর এখানে এই যে 3টি জিনিস আছে, এই 3টাকে আমাদের ধরতে হয়। তাহলে জমির পরিমাণকে আমি এক্স ধরছি, লাঙলকে ওয়াই ধরছি, দিন সংখ্যাকে জেড ধরছি। ওয়াইয়ের সঙ্গে এক্সের একবার তুলনা করব, আবার ওয়াইয়ের সঙ্গে জেডের একবার তুলনা করব। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি, ধরি জমির পরিমাণ সমান এক্স, লাঙলের সংখ্যা সমান ওয়াই, এক্স এটা ওয়াই, এবং দিন সংখ্যা সেটাকে আমরা ধরেছি জেড। এরপর তুলনা করো, প্রথমে এটার সঙ্গে এটাও করতে পারো, আবার এটার সঙ্গে এটাও করতে পারো। মোট লাঙলের সঙ্গে কিন্তু তুলনাটি হবে, যেহেতু আমাদের এইটা বার করতে হবে। তাহলে প্রথমে আমি লাঙলের সঙ্গে জমির পরিমাণটা তুলনা করছি, যখন এই দিন সংখ্যাটা কিন্তু স্থির থাকবে। তাহলে লিখে দাও, দিন সংখ্যা স্থির রেখে লাঙলের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে কি হয়? সরল ভেদে থাকে বা থাকবে। তাহলে এখানে আমরা বার করেছিলাম সরল সম্পর্ক, ওই জন্য এখানে আমি লিখেছি কি সরল ভেদে, যেহেতু আমরা ভেদের অঙ্কটা করছি। দিন সংখ্যা স্থির রেখে লাঙলের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে অতএব দেখো, লাঙলের সংখ্যাটা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকবে, ওয়াইটা এক্সের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে এখানে লিখো, অতএব ওয়াই ভ্যারিসাস এক্স, ওয়াই এক্সের সঙ্গে সরল ভেদে আছে। কখন? যখন এই যে জেডটা হচ্ছে ধ্রুবক, জেড ধ্রুবক। তাহলে এখানে জেডটা নাই, দেখো, মানে জেডটা হচ্ছে এখানে স্থির। আবার এরপর এইটার সঙ্গে এইটা তুলনা করো, যখন এই জমির পরিমাণটা একই থাকবে। তাহলে লিখে দাও, জমির পরিমাণ একই রেখে বা স্থির রেখে লাঙলের সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। তাহলে এইটার সঙ্গে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লেখার সময় আমরা লিখব ব্যস্ত ভেদে আছে। তাহলে ব্যস্ত ভেদে থাকার মানে কি? ওয়াই জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে ওয়াই মানে যেটা থাকবে সেটা কিন্তু এপাশে লেখা হবে। তাহলে ওয়াই ভ্যারিসেস 1/z। কখন? যখন এক্স ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই ভ্যারিসেস এক্স, আর এখানে পাচ্ছি ওয়াই ভ্যারিসেস 1/z। এই দুটাকে আমরা যদি যৌগিক ভেদের উপপাদ্য লাগাই তখন কি পাবো? তা লিখে দাও, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে তাহলে ওয়াই ভ্যারিসেস x/z কখন হবে? যখন
এক্স আর জেড উভয়ই পরিবর্তনশীল বা পরিবর্তিত। লিখে দাও, যখন এক্স কমা জেড উভয়ই পরিবর্তিত। এরপর দেখো, এই চিহ্নটিকে তুলতে গেলে আমাদের কি লাগে? একটি ভেদ ধ্রুবক লাগে। তাহলে এটিকে তুলে দাও। ওয়াই সমানে ওই ভেদ ধ্রুবকটাকে আমি ধরছি কে, আর এক্স বাই জেড যেমন আছে থাক। তাহলে এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো। সাইডে অবশ্যই লিখো কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখতেই হবে। এরপর আমাদের কি করতে হয়? এই কে এর মান বার করতে হয়। তার জন্যে এক্স ওয়াই জেড এই তিনটার মান দেখো বলে দেওয়া আছে। এই যে ছক থেকে দেখো দেখো এই যে এক্স ওয়াই জেড, এক্স এর মান 2400, ওয়াই এর মান 25, জেড এর মান 36। মানে এই সোজাসুজি মানগুলো কিন্তু বসবে। তাহলে বসাও। তাহলে এখানটায় লিখে দাও এক্স সমানে 2400, ওয়াই সমান 25 আর জেড সমানে 36 হলে এখানে মান বসাও। তাহলে 25 সমান কে ইন্টু এক্স বাই জেড, মানে 2400 বাই জেডের মান কত 36, বা কোনাকুনি গুণ করে দাও 36-এর সঙ্গে 25। তাহলে 25 গুণিত 36 সমান কে গুণিত 2400, বা কে সমানে কত হবে? যেটা গুণ থাকে এ পাশে এলে ভাগ হয়ে যায়। তাহলে আগে লিখো 25 গুণিত 36 আর নিচে হবে 2400। মানে এই লাইনটাকে দেখো কোনাকুনি গুণ করলে যাতে এই লাইনটা আসে সেটা কিন্তু চেক করে নেবে। অনেকে কি করে ভুল করে উপরে 2400 লিখে দেয়, নিচে এটা লিখে দেয়, তখনই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। কি দিয়ে কাটবে দেখো, 12 দিয়ে কাটাকুটি করে দাও একবারে। 12 3 36, 12 দুগুণে 24 আর 2টা 0। 5 দিয়ে কাটো, 5 5 25 আর এখানে 5 4 20, 0 5 8 40। কে এর মান কত? 3/8। এই কে এর মান কোথায় বসাতে হয়? এই যে 1 নম্বর সমীকরণে, এখানে কে এর জায়গায় 3-8 বসাও। তাহলে এখানে লিখো 1 নম্বর সমীকরণ থেকে পাই। সমীকরণটা কি ছিল? ওয়াই সমানে কে ইন্টু এক্স বাই জেড। তাহলে কে এর মান 3-8 ইন্টু এক্স বাই জেড। আমাদের দরকার কি? এই ওয়াইয়ের মানটা কত, তার জন্য দেখো এক্স এর মান বলে দেওয়া আছে, জেড এর মানও বলে দেওয়া আছে। তাহলে ছকটা দেখো, এই যে এক্স এর মান 1200, জেড এর মান 30, তখন ওয়াইয়ের মানটা কত বোঝা গেল। প্রথমে এক্স ওয়াই জেড এর মান বলে দেওয়া ছিল, সেখান থেকে আমরা কে এর মান পেয়েছি। এরপর এক্স এর মান আর জেড এর মান বলে দেওয়া আছে, আমরা ওয়াইয়ের মান পাবো। এখানটায় লিখে দাও এক্স সমানে 1200 আর জেড সমানে 30 হলে, তাহলে এক্স সমানে 1200 জেড সমানে 30 হলে ওয়াই সমান এখানে বসিয়ে দাও 3-8 গুণিত এক্স এর মান কত 1200 আর নিচে হয়ে যাবে 30। কি কাটছে দেখো, 0-এর সঙ্গে 0, এখানে 3-এর সঙ্গে 3। আচ্ছা 4 দিয়ে কাটো, 4 2 8 আর এখানে 4 3 12, একটা 0, 2 15 30। তাহলে পাচ্ছি কত? ওয়াই সমানে 15। তাহলে আমাদের চাইছিল কি যে একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে। দেখতেই পাচ্ছি যে একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান চাষ করবে। তাহলে এখানটায় শুধু লিখে দাও অতএব একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান চাষ করে। তাহলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এরপর বলো এখনো কি অঙ্কগুলো বুঝতে পারোনি? শুধু এখানে দেখো আমি এই রাপে এই ছকটি করেছি, তো এই ছকটা তোমরা যদি রাপে করে নাও, এই ছকটাকে দেখে দেখেই টোটাল অঙ্কটা দেখো আমি করেছি। শুধু প্রথমে তোমাকে বুঝতে হবে কি যে কি সম্পর্কে আছে, সেটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেই জিনিসটা এখানে লিখো।
তারপরের কাজ কি, ওই ভ্যারিসাসটাকে তুলে একটা আমাদের ভেদ ধ্রুবক লাগে, যেটাকে আমি কে ধরেছি, ওই কে এর মানটা বার করার জন্যে এই তিনটি মান দেখো বলে দেওয়া আছে, এই তিনটা মান বসালেই ওখান থেকে কে এর মান পাবে। নেক্সট কাজ কি হবে, এই যে দেখো এক্স এর মান আর জেড এর মান বলে দেওয়া আছে, শুধু তুমি ওয়াই এর মানটা বার করো, তাহলেই অ্যান্সার চলে এলো। এরপর দেখো পরের অঙ্কটা কি বলেছে, যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। কি চাইছে, প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে একটা গোলক তার আয়তন বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে থাকবে, আবার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে এখানে আমাদের কি কি ধরতে হবে, গোলকটার আয়তন ধরতে হবে, ব্যাসার্ধকে ধরতে হবে, আর এখানে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই তিনটাকে আমরা ধরব। দুটি শর্ত কিন্তু বলে দেওয়া আছে, এই দুটা শর্ত থেকে আমাদের প্রমাণ করতে কি বলেছে, গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে অঙ্কটাকে ভালো করে বুঝে নাও, তারপর আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে আমরা ধরছি যে গোলকের ব্যাসার্ধ, তাহলে এখানে লিখে দাও, ধরি গোলকের ব্যাসার্ধ, সেটাকে আমরা ধরছি আর, এত একক। আর কি ধরতে হবে, আয়তন, তাহলে আয়তন সমান, সেটাকে আমি ধরছি ভি, এত ঘন একক। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর একক, আয়তন হচ্ছে ভি ঘন একক, আয়তন মানেই ঘনকতাটা কিন্তু থাকবে। এবং আরেকটি দেখো বলে দিয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেইটাকে আমি কিছু একটা ধরছি, ধরা যাক এ, ক্ষেত্রফল মানেই বর্গ কথাটা থাকবে, তাহলে এত বর্গ একক। দেখো গোলকের ব্যাসার্ধ আমি ধরেছি আর একক, আয়তনকে ধরেছি ভি মানে ভি ঘন একক, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বর্গ একক। কি প্রমাণ করতে হবে সেটাও আমি লিখে রাখছি, প্রমাণ করতে হবে, কি বলেছে, গোলকের আয়তনের বর্গ, আয়তন কত ভি, তার বর্গ মানেই ভি স্কোয়ার, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এ, তার ঘন মানে এ কিউব, ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। আবার বলছি দেখো, গোলকের আয়তনের বর্গ, এই যে আয়তন তার বর্গ, বলেছে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল তার ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। যদি ব্যস্তভেদে বলতো তখন 1/, হয়ে যেত, যেহেতু সরলভেদ ওই জন্যে এইটা ভ্যারিসাস এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তার জন্যে দুটি শর্ত আমাদের বলে দেওয়া আছে, তা লিখে দাও। শর্তানুসারে কি বলেছে, প্রথম শর্তটা যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, তাহলে ব্যাসার্ধ কত আর, তার ত্রিঘাত মানেই আর কিউব, এইটার সঙ্গে সরলভেদে পরিবর্তিত হবে। তাহলে ভি ভ্যারিসাস আর কিউব, এটি হচ্ছে একটি শর্ত। এবং আরেকটি কি শর্ত বলে দিয়েছে, যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এ, এইটা গোলকের যে ব্যাসার্ধ তার বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হবে। তাহলে বর্গ এই যে আর স্কোয়ার, এইটার সঙ্গে সরলভেদে পরিবর্তিত হবে। তাহলে বোঝা গেল দুটি শর্ত, আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। এই হচ্ছে আমাদের শর্ত। এই দুটা কিভাবে আসছে বলো তো, দেখো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। গোলকের আয়তনের সূত্র বলো, 4/3 পাই আর কিউব, এটি হচ্ছে গোলকের আয়তনের সূত্র। এটাকে ভি ধরো, আয়তন মানেই ভি ধরছি আমি, তাহলে ভি সমানে 4/3 পাই আর কিউব। দেখো এই 4/3 পাই
এই টোটালটি কিন্তু ধ্রুবক, এই ধ্রুবক আর সমানটাকে তুলে দাও। এই ধ্রুবক তুলতে গেলে কি লাগে, ভি ভ্যারিসাস আর কিউব, এইটাকে তুলে এই চিহ্নটি লাগে, এইটা থেকেই দেখো এইটা আসছে। আবার এইটা কোথা থেকে আসছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, তার সূত্র কি, 4πr²। এটাকে আমি ধরেছি এ সমান 4πr²। দেখো এই 4π হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবক আর সমান তুলে দাও, তাহলে কি লাগে, এই যে এই চিহ্নটি আর r², এখান থেকেই এটা কিন্তু আসছে। তাহলে বোঝা গেল কিভাবে আসছে। এরপর এই দুটো সাইনকে তুলতে গেলে কি লাগে, ভেদ ধ্রুবক লাগে। এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এইটাকে 2 নাম্বার। তাহলে 1 নম্বর থেকে পাই, তাহলে ভি সমান এই চিহ্নটিকে তুলে আমি লিখছি k1 আর আর কিউব যেমন আছে থাক। তাহলে ভি সমানে k1 আর কিউব, তাহলে k1 এর বদলে তুমি অন্য কিছু ধরতে পারো। 2 নম্বর থেকে কি পাবে, 2 নম্বর থেকে পাই এ সমান, এইটার জন্য আমি ধরছি k2 আর r² যেমন আছে থাক। তাহলে k1 আর k2 সাইডে কিন্তু অবশ্যই লিখবে, k1 আর k2টা অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেল। তাহলে এই কথাটা কিন্তু লিখতেই হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। তাহলে k1 আর k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। প্রমাণ কি করতে বলেছে, v² ভ্যারিসাস a³। দেখো আমি আগেও কিন্তু বলে এসেছি, যখনই এই টাইপের প্রমাণ করতে বলবে, এই ডান সাইডটাকে এখানে ভাগ করব, মানে v²/a³। এই টোটালটার মান আমরা যদি ধ্রুবক দেখাতে পারি, তখনই আমরা বলতে পারবো যে এইটা ভ্যারিসাস এইটা, বোঝা গেল। আগেও কিন্তু আমি এই অঙ্কগুলো করে এসেছি। তাহলে v²/a³ টোটালটাকে আমরা দেখাবো ধ্রুবক, তবেই আমরা বলবো এইটা ভ্যারিসাস এইটা। কারণ দেখো কণাকণি গুণ করে দাও, এই যে v² সমান k a³, এই k আর সমান তুলতে গেলেই এই চিহ্নটি লাগবে, তবেই তো দেখো প্রমাণটা হয়ে যাবে। তাহলে লিখো, এখন v²/a³ এইটার মান দেখাবো ধ্রুবক হচ্ছে নাকি। ভি এর মান কত, এই যে ভি এর মান, এটা বসাও, k1 r³, তার আবার দেখো হোল স্কোয়ার আছে, আর নিচে এর মান কত, k2 r², তার দেখো হোল কিউব আছে। তাহলে ভি এর মান এ এর মান বসিয়েছি। নেক্সট হচ্ছে k1 তার স্কোয়ার, মানেই এটা, r³ স্কোয়ার মানে কত, সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, এইটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, 3 দুগুণে 6, 8⁶। নিচেও k2³ 8⁵ কত, 3 দুগুণে 6। কি কাটছে বলো তো, এটার সঙ্গে এইটা, যেইটি থাকছে দেখো এই টোটালটা দেখো k1 আর k2 দিয়ে আছে, k1 আর k2 তো আমি এমনিতেই ধরেছি দেখো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইটি কি, এটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এখানে লিখে দাও অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে টোটালটার মান আমরা দেখিয়েছি অশূন্য ধ্রুবক, তবেই আমরা বলে দিতে পারবো যে v² ভ্যারিসাস a³। দেখো কণাকণি গুণ করলে এই ধ্রুবক তুলতে গেলেই এই চিহ্নটি লাগবে, তাহলেই আমাদের যে প্রমাণটা করতে বলেছিল প্রমাণ হয়ে গেল। তাহলে কি আছে প্রমাণে, কিছুই নাই, শুধু এখানে ভি এর মান এ এর মান বসিয়ে দিতেই আমাদের প্রমাণটা চলে এলো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।